রাখে আল্লাহ মানে কে। আলহামদুলিল্লাহ বাস্তবতা হচ্ছে যে তো এই সকল কিছুর মধ্যে আপনার অজয় অবস্থায় আছে বা অভিযান সম্পূর্ণ পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। হঠাৎ করে বুঝতে পারলো যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কারণটা শুনলে আপনি চমকে উঠবেন, কারণ পর্দার আড়ালে সাজানো দাবার বোর্ড উল্টে দিয়েছে আজ। জামাত, শিবির, এনসিপি কি জিনিস হারে হারে টের পাচ্ছেন। ভালো ডলা খাচ্ছেন রাজনীতিতে, চারদিকে অপমান আর অপমান, লাঞ্ছনা আর লাঞ্ছনা। তা থেকে বোঝা যাচ্ছে না উনি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আন্তর্জাতিক ময়দানে নিজেই কিছু একটা করতে যাচ্ছে, এরকম একটা সন্দেহ চলে আসছে। তো সবাইকে জানাচ্ছে এইটাই বুঝা ফেলাইছে এই বর্তমানের ডিপ স্টেট বুঝাই দিছে। তো ভাই বুঝাই দিছে, কোনো লুকোচুরি না। তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওনাদের সবাইকে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি, তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকমই তো বলে মনে হয় না। আমি ওই যে বাংলা সিনেমায় দেখেন না, গাছের সাথে ধাক্কা খায়া অতীত ভুলা যায়, ঠিক তেমনি সবাই অতীত ভুলা গেছে। আমাদের নেতারা পুরাটাই পোল্ট্রি খাওয়া, পুরাটাই পোল্ট্রি খাওয়া গেছে। 5ই আগস্টের সঙ্গে সঙ্গে আমি যেসব কথা বলছি, ঠিক কিছুদিন পর আমি ওই কথাগুলো মানতেছি না। তাহলে আপনি মিজাজ হারাবেন না আমার উপরে। জুলাইয়ের ছেলেরা প্রাণ না দিলে এখনো লন্ডন থেকে ইউহিনাইজেল হতো। এত বেঈমান, এত বিশ্বাসঘাতকতা খুবই আহত করে। হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস পায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আসলে নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো রাগঢাক নেই, কোনো কূটনীতিক ভাষা নেই। ক্ষমতার মসনদে বসা নতুন সরকার এবং রাজপথ থেকে উঠে আসা তরুণ প্রজন্মের মধ্যে এখন একেবারে মুখোমুখি এবং সরাসরি লড়াই শুরু হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস পায়নি। যদিও গতকাল সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান কিছুটা টাচ করেছিলেন। আর বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত, কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম। হাসনাত আব্দুল্লাহ আজ শুধু বর্তমান সরকারের পতনের আলটিমেটামই দেননি, তিনি সরাসরি আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন বর্তমান রাষ্ট্রযন্ত্রের আসল মাস্টারমাইন্ড বা ডিপ স্টেট আসলে কারা। তার একটিমাত্র বাক্য, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এই বাক্যটি রীতিমতো সুনামি তৈরি করেছে। আজ আমরা ফ্যাক্ট, লজিক এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কেন হাসনাত আব্দুল্লাহ এই ভয়ঙ্কর কথাটি বললেন। তারেক রহমান কি সত্যিই তার নিজের দলের হার্ডলাইনার বা কট্টরপন্থীদের কাছে জিম্মি? কেন বিচার বিভাগ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার, এবং কেন আরেকটি 24-এর গণ অভ্যুত্থানের সুস্পষ্ট পদধ্বনি শুনতে পাচ্ছে এদেশের তরুণ সমাজ? আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত একটি নাগরিক সংলাপে অংশ নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সংলাপের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী এবং অ্যালার্মিং। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি, এই শিরোনামে অনুষ্ঠানটি হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি ধ্রুব সত্য উচ্চারণ করেছেন যা বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কানে সীসা ঢেলে দেওয়ার মতো। তিনি বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। তিনি বলেন, হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। একটু ঠান্ডা মাথায় এই কথাটির গভীরতা চিন্তা করুন। আমরা গত 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু শেখ হাসিনা যে ভয়ঙ্কর সিস্টেমটা তৈরি করে গেছেন, যেখানে বিচার বিভাগ সরকারের পকেটে থাকে, মানবাধিকার কমিশন ঠুটো জগন্নাথ হয়ে থাকে, আর পুলিশ বাহিনী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে, সেই সিস্টেমটা কি আমরা ভাঙতে পেরেছি? উত্তর হলো না। আর বর্তমান বিএনপি সরকার ঠিক এই পুরনো ফেসিবাদী সিস্টেমটাকে এখন নিজেদের স্বার্থে টিকিয়ে রাখতে চাইছে। হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বুঝিয়েছেন, আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের করা সংস্কারগুলো বাতিল করে পুরনো সংবিধানে ফিরে যান তবে আপনাদের ভেতর থেকেও নতুন কোনো হাসিনার জন্ম হতে বাধ্য।
ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত যুগান্তকারী দুটি অধ্যাদেশ জারি করেছিলেন। একটি হলো বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, আর অন্যটি হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই দুটি অধ্যাদেশকে টার্গেট করেছে। কেন? কারণ এই দুটি অধ্যাদেশ কার্যকর থাকলে তারা চাইলেই যাকে তাকে তুলে নিয়ে আয়না ঘরে ঢুকাতে পারবে না, চাইলেই বিরোধী দলের নেতাদের নামে গায়েবী মামলা দিয়ে হাইকোর্ট থেকে সাজা দিতে পারবে না। হাসান আব্দুল্লাহ অত্যন্ত যৌক্তিক একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানবাধিকার কমিশনকে যদি সরকারের বা মন্ত্রণালয়ের অধীন রাখা হয় এবং এই নতুন অধ্যাদেশ যদি কার্যকর না হয়, তবে 2009 সালের পুরনো আইন অনুযায়ী যে কোনো গুম বা মানবাধিকার লঙ্ঘনের তদন্তের দায়িত্ব সরাসরি চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ যে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, সেই তদন্ত করবে খোদ সেই পুলিশ বাহিনী। অর্থাৎ চোরকে বলা হচ্ছে নিজের চুরির তদন্ত করতে। এর চেয়ে বড় প্রহসন, এর চেয়ে বড় ডাবল স্ট্যান্ডার্ড আর কি হতে পারে? মানুষ একটি নতুন রাষ্ট্র চেয়েছিল যেখানে রাতের অন্ধকারে কাউকে বাসা থেকে তুলে নিয়ে হাওয়া করে দেয়া হবে না। কিন্তু বিএনপি সরকার সেই পুরনো আয়নাঘরের কারিগরদের সাথেই যেন নতুন করে হাত মিলিয়েছে, নতুন করে চুক্তি করছে। এবার আসুন আজকের সবচেয়ে বড় এবং বিস্ফোরক সমীকরণটিতে। হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যেই বলেছেন, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। একজন রানিং প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে এর চেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন আর কিছু হতে পারে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কি এই কথাটা স্রেফ আবেগের বশে বলেছেন? একেবারেই না। আপনি যদি গত কয়েক মাসের রাজনৈতিক ঘটনাবলী একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তবে এর পেছনের আসল সত্যটি বুঝতে পারবেন। সংসদে যখনই জুলাই সনদ গণভোট বা সংবিধান সংস্কারের প্রসঙ্গ উঠেছে, তখনই সরকারের পক্ষ থেকে সবচেয়ে আগ্রাসী, সবচেয়ে দাম্ভিক এবং সবচেয়ে কঠোর অবস্থানটি কে নিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরলেন, তখন তিনি কিছুটা হলেও সংস্কার এবং ঐক্যমত্যের সুরে কথা বলেছিলেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। 70% মানুষের গণভোটের কোনো মূল্য নেই। অর্থাৎ সরকারের ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট বা ডিপ স্টেট, যাদের নেতৃত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদের মতো কট্টরপন্থীরা, তারাই মূলত বর্তমান সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে পেছন থেকে পরিচালনা করছেন। তারেক রহমান হয়তো দলের প্রধান, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি এই কট্টরপন্থী সিন্ডিকেটের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছেন। হাসনাত আব্দুল্লাহ আজ সেই গুমট সত্যটিকেই সবার সামনে নগ্ন করে দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত তারেক রহমান নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছেন তারা, যারা এই পুরনো ফেসিবাদী সিস্টেমের সর্বোচ্চ সুবিধাভোগী। এই সব কিছুর ফলাফল কি হবে? হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের শেষে যে আলটিমেটাম দিয়েছেন, তা বর্তমান সরকারের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। তিনি বলেছেন, ক্ষমতাসীনেরা যদি মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। বিএনপি সরকার হয়তো ভাবছে 209 সিটের বিশাল মেজরিটি নিয়ে তারা যা খুশি তাই করবে। তারা হয়তো ভাবছে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ তাদের হাতে থাকলে কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক একই কথা ভেবেছিল পতিত স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু এই জেনজি বা তরুণ প্রজন্ম প্রমাণ করে দিয়েছে যে মেজরিটি বা বন্দুকের নলের চেয়ে রাজপথের শক্তি অনেক বেশি ভয়ঙ্কর। যদি সরকার জুলাই সনদকে আস্থা করে ছুড়ে ফেলে, যদি তারা গুম অধ্যাদেশ বাতিল করে পুরনো কায়দায় দেশ চালাতে চায়, তবে আগামী দিনে এদেশের তরুণ সমাজ বসে থাকবে না। 24-এর অভ্যুত্থান ছিল শুধু একজন ব্যক্তিকে সরানোর জন্য, আর আগামী দিনের অভ্যুত্থান হবে পুরো সিস্টেমকে শেকড় সহ উপড়ে ফেলার জন্য। আর সেই সুনামির সামনে সালাউদ্দিন আহমেদের দম্ভ কিংবা তারেক রহমানের মেজরিটি কোনো কিছুই টিকতে পারবে না। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শহীদদের রক্তের সাথে বেইমানি করে নতুন স্বৈরাচার হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে? নিজের দলের মন্ত্রীর মুখের উপর চরম সত্য কথাটা ছুড়ে দিলেন সরকারি দলেরই এক সংসদ সদস্য। ভরা সংসদে দাঁড়িয়ে নিজ দলের দুর্নীতি আর লুটপাতের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রীকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। আর অন্যদিকে সংসদের আরেক কোনায় ঘটেছে চরম অপমানজনক এক ঘটনা। যে আন্দালিব রহমান পার্থ একসময় তরুণদের আইডল ছিলেন, যার জ্বালাময়ী ভাষণে নেট দুনিয়া কাঁপত, সেই পার্থকে আজ সংসদে দাঁড়িয়ে শুনতে হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান। বিরোধী দলের সংসদ সদস্য থেকে শুরু করে গ্যালারি দর্শকরা পর্যন্ত তাকে বয়কট করছে। কেন এই পতন? কেন নিজের দলের মন্ত্রীর দিকে আঙুল তুললেন এমপি? আর কেনই বা আন্দালিব রহমান পার্থর আজ এই করুণ দশা? দর্শক, গতকালকের সংসদে ঘটে যাওয়া এই দুটি শ্বাসরুদ্ধকর ঘটনার পেছনের আসল রাজনীতিটা চলুন একটু তলিয়ে দেখা যাক। প্রথমে আসা যাক কুমিল্লা 6 আসনের সরকারি দলের সংসদ সদস্যের কথাই। আমরা সাধারণত কি দেখি? সরকারি দলের এমপিরা সংসদে দাঁড়িয়ে নিজেদের সরকারের কেবল গুণগান গায়, মন্ত্রীদের তোষামোদ করেন। কিন্তু এই এমপি তো রীতিমতো বোমা ফাটালেন। নিজের দলের সড়ক পরিবহন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি যে অভিযোগগুলো আনলেন তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, 750 কোটি টাকার প্রজেক্ট কিভাবে ফুলে ফেঁপে 17,000 কোটি টাকা হয়ে যায়? এই বিপুল পরিমাণ অর্থের হরিলুট কে করলো? শুধু তাই নয়, নকশায় থাকা আন্ডারপাস এবং ওভারপাসগুলো কোথায় গেল? এগুলো কি হাওয়ায় মিলিয়ে গেছে? সবচেয়ে ভয়ঙ্কর যে অভিযোগটি তিনি করেছেন তা হলো রাস্তায়
ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখার কারণে দুর্ঘটনা আর প্রাণহানির বিষয়টি তিনি স্পষ্ট করে বলেছেন 2014 সালের পর থেকে এ পর্যন্ত এই অব্যবস্থাপনার কারণে বহু মানুষ মারা গেছে। একজন মানুষেরও কি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? তার এই প্রশ্নগুলো শুধু মন্ত্রীর দিকে ছোড়া তীর ছিল না, এটি ছিল পুরো সিস্টেমের গালে একটি বিরাট চপেটাঘাত। লক্ষ্য করুন, যখন তিনি এই প্রশ্নগুলো করছেন তখন মন্ত্রীর শারীরিক ভাষা কেমন ছিল। মন্ত্রী মহোদয় যখন উত্তর দিতে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল সেই চেনা আমলাতান্ত্রিক সুর। কাজ চলছে, নকশা সম্প্রসারণ করা হচ্ছে, বাজেট অ্যাডজাস্ট করা হচ্ছে, এসব গালভরা বুলি দিয়ে তিনি মূল প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মন্ত্রী বললেন, আগের সরকারের আমলের প্রকল্প সংশোধন করা হচ্ছে, কিন্তু 750 কোটির বাজেট 17,000 কোটির টাকা হওয়ার ম্যাজিকটা নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারলেন না। এখানে এই এমপি মহোদয়ের সাহসের প্রশংসা না করলেই নয়। দলকানা রাজনীতির এই যুগে যেখানে নিজের দলের বিরুদ্ধে টু শব্দ করলেই রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে, সেখানে তিনি সাধারণ মানুষের জীবনের কথা, দুর্নীতির কথা, লুটপাটের কথা অকপটে বলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন একজন সংসদ সদস্যের আসল দায়বদ্ধতা দলের প্রতি নয়, বরং জনগণের প্রতি। তিনি যে কথাগুলো বলেছেন তা মূলত দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। নিজ দলের সমালোচনা করার এই যে সৎসাহস তিনি দেখিয়েছেন, রাজনীতিতে এমন নেতারই আজ বড় প্রয়োজন। প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিচ্ছে, ওই যারা টাকা লুটপাট করেছে তারা শিখিয়ে দিয়েছে। দর্শক, রাজনীতির এমন সব হাঁড়ির খবর, ভেতরের সত্য আর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন সংসদের দ্বিতীয় ঘটনাটির দিকে নজর দেওয়া যাক, যা রাজনৈতিক পালাবদলের এক চরম উদাহরণ। আন্দালিব রহমান পার্থ একসময় যার কথা শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকতো, যাকে বলা হতো তরুণ প্রজন্মের ক্রেজ, সেই পার্থ সংসদে দাঁড়িয়ে কথা বলতে গেলেই এখন বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা এবং গ্যালারিতে বসা সাধারণ মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে রীতিমতো বিভ্রান্ত ও অসহায় দেখাচ্ছিল। কিন্তু কেন এমন হলো? এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। নির্বাচনের আগে এই আন্দালিব রহমান পার্থই ছিলেন সংবিধানের সবচেয়ে বড় সমালোচকদের একজন। তিনি জোর গলায় বলতেন, এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না, এই সংবিধান সংস্কার করতে হবে, দরকারে ছুঁড়ে ফেলতে হবে। তার সেই বিপ্লবী কথা শুনে তরুণ সমাজ ভেবেছিল পার্থ হয়তো সত্যিই কোনো গুণগত পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর, বা বলা ভালো বিএনপির সাথে জোট করার পর, পার্থর সেই বিপ্লবী চেহারা পুরোপুরি বদলে যায়। এর আগের সংসদ অধিবেশনে তিনি এমনভাবে কথা বলেছেন যেন তিনি এই সংবিধানের সবচেয়ে বড় রক্ষক। সংবিধান নিয়ে তাকে রীতিমতো গদগদ হতে দেখা গেছে। যে সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, এখন সেই সংবিধানকেই তিনি পরম যত্নে বুকে আগলে রাখছেন। তার এই ডিগবাজি খাওয়ার পেছনের আসল কারণটি কি? কারণটি খুবই পরিষ্কার। যেহেতু তিনি এখন বিএনপির সাথে রাজনৈতিক জোটে আছেন, আর বিএনপির বর্তমানে ম্যান্ডেট হলো এখনই তড়িঘড়ি করে সংবিধান সংস্কার বা বাতিল না করা, তাই পার্থ সুবোধ বালকের মতো বিএনপির সেই লাইনেই হাঁটছেন। যখন বিরোধী দলগুলো এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা সংবিধান সংস্কারের জোর দাবি তুলছে, তখন পার্থ নানা টালবাহানা করছেন। নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে গিয়ে তিনি জনগণের দাবিকে পাশ কাটিয়ে জোটের স্বার্থকে বড় করে দেখছেন। তার এই দ্বিমুখী নীতির কারণে তিনি এখন ব্যাপক সমালোচিত হচ্ছেন। এর আগের সংসদ অধিবেশনেই হাসনাত আব্দুল্লাহ তাকে এই বিষয়ে দারুণ কাউন্টার দিয়েছিলেন। তার আসল রূপটি মানুষের সামনে তুলে ধরেছিলেন। মানুষ বুঝতে পেরেছিল পার্থর আগের সেই বিপ্লবী কথাবার্তা ছিল স্রেফ রাজনৈতিক স্টান্টবাজি। আর ঠিক সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালের সংসদে। যখন তিনি বক্তব্য দিতে দাঁড়ান, তখন গ্যালারি এবং বিরোধী দলের বেঞ্চ থেকে যে ভুয়া ভুয়া স্লোগান ওঠে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি তার রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে মানুষের তাৎক্ষণিক রায়। পার্থ বারবার বলছিলেন জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য ধৈর্য ধরতে হবে, তাই তিনি তাদের কিছু বলছেন না। তিনি বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে তাকে হয়তো ভুল বোঝা হচ্ছে, তার কথায় ফাইন লাইন আছে। কিন্তু বাস্তবতা হলো পাবলিক এখন আর বোকা নয়। সংস্কার আর সংশোধন শব্দের মারপ্যাঁচ দিয়ে তিনি যে আসলে সংবিধান টিকিয়ে রাখারই চেষ্টা করছেন সেটা সবাই বুঝে গেছে। পার্থর এই অবস্থা প্রমাণ করে যে রাজনীতিতে শুধু সুন্দর কথার স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কথার সাথে কাজের মিল না থাকলে, জনগণের সেন্টিমেন্টের সাথে বেইমানি করলে পরিণতি ঠিক এমনই হয়। যে তরুণেরা একসময় তাকে মাথায় তুলে নেচেছিল, আজ তারাই তাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করছে। সংসদের এই দুটি চিত্র আমাদের সামনে বাংলাদেশের রাজনীতির দুই ভিন্ন দিক উন্মোচন করে। একদিকে একজন এমপি নিজের রাজনৈতিক ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে জনগণের টাকা লুটের বিরুদ্ধে নিজ দলের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর চোখে চোখ রেখে সত্য কথা বলছেন, আর অন্যদিকে একজন তথাকথিত স্মার্ট রাজনীতিবিদ জোটের স্বার্থে নিজের নীতি বিসর্জন দিয়ে ডিগবাজি খেয়ে মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ভুয়া উপাধিতে ভূষিত হচ্ছেন। জনাব ব্যারিস্টার নওশাদ জমির, তার সদস্যপদ হয়তো নাও থাকতে পারে, কারণ ইতিমধ্যে তিনি এমন একটি কাজ করে ফেলেছেন যে কাজটি করার কারণে সাধারণত যেটা হয়, পদ চলে যায়। কি করেছেন তিনি? আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যারিস্টার নওশাদ জমির তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন যে সরকার বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করেছে।
133টার ভিতরে 10টা ইতিমধ্যেই বাতিল করে ফেলেছে। এর ভিতরে অন্যতম হচ্ছে গুম কমিশন অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আরো বেশ কয়েকটা 10টা আছে, আপনারা সবাই জানেন, আমি ওই বিষয়ে যাচ্ছি না। তবে এই জায়গাতে, এই দুইটা জায়গায় তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন, এই জন্য বলছি। গুম কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন যে বাতিল করলো, এর জবাবে তিনি জাতীয় সংসদে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন এর বিরোধিতা করে। সাধারণত যেটা হয়, সরকারি দলের কাজ হচ্ছে সরকারি দল যে বিলগুলো উত্থাপন করে, যে আইনগুলো উত্থাপন করে, যে বিষয়গুলো উত্থাপন করে, সমস্ত সদস্যদের কাজ হচ্ছে টেবিল চাপড়িয়ে সেটা স্বাগত জানানো। সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, ভালো হোক আর মন্দ হোক, ওইখানে তার কথা বলার কোনো এখতিয়ার থাকে না। বিরোধী দলের কাজ বিরোধিতা করা, আর সরকারি দল প্রত্যেকেই ওইখানে সমর্থন যোগায়। এক্ষেত্রেও তাই হয়েছে। আপনারা দুদিন আগে দেখেছেন ব্যারিস্টার আরমান যখন গুম কমিশন বাতিল হওয়ার এই বিষয়টি নিয়ে সংসদে কথা বললেন, তিনি সংসদে আবেগে আপ্লুত হয়ে, তিনি তো দীর্ঘ 8 বছর গুম থেকেছেন, তো তিনি কান্নায় ভেঙে পড়লেন সংসদের ভিতরে। এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য হয়ে গিয়েছিল। আমরাও যারা শুনেছি তারা আবেগ ধরে রাখতে পারি নাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এর জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামান যখন উঠে দাঁড়ালেন, তার কথা, তিনি যে বক্তব্য দিলেন, সেই কথাটিও আমাদের আশা জাগানিয়ার মতো। কারণ অনেক সময় আসলে এইরকম পরিবেশ যখন হয়, তখন আমাদের একটু আশা জাগে যে মনে হয় সবকিছু একেবারে শেষ হয়ে যায় নাই, কিন্তু ভিতরে ভিতরে তো আসলে অনেক কিছু হয়ে গেছে। আসাদুজ্জামান বললেন যে ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন, আমার পরিবার, আমার সহকর্মী। তিনি দীর্ঘ 8 বছর গুম ছিলেন এবং তিনি বর্তমান সংসদ সদস্য। অতএব এই গুমের সাথে যারা জড়িত ছিল, বাংলাদেশে যে গুমের ঘটনাগুলো ঘটেছে, এইটার সাথে যারা জড়িত ছিল, তারা কেউ ছাড়া পাবে এটা মনে করার কোনো কারণ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে তারা ছাড়া পাবে এটি মনে করার কোনো কারণ নাই। তিনি একটি যুক্তি দেখালেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটি করেছে, সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে এই সমস্ত অপরাধীদের 10 বছর পর্যন্ত, অর্থাৎ বিচারকরা ইচ্ছা করলে তাকে 10 বছরের শাস্তি দিয়ে ওটা খালাস পেতে পারে। কিন্তু আমরা যে এটি বাতিল করে নতুন যেটি করার চেষ্টা করছি, সেখানে আমরা 2টা শাস্তির বিধান রেখেছি, সর্বোচ্চ হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন, এর নিচে কোনো শাস্তি নেই। তো এইটা যখন তিনি বললেন, এটি তো আশা জাগানিয়া। এখন প্রশ্ন জাগে যে তাহলে এটি যদি করবেন, তাহলে তো বাতিল করার দরকার ছিল না। বাতিল করলে তখন তো সন্দেহটা জাগে, সংশোধন করা যেত। বিরোধী দলও চাচ্ছিল সংশোধনের, বাতিল না করে। আপনারা বাতিলের পথে কেন গেলেন? যাই হোক, আসাদুজ্জামান যেটি বললেন সেটি আমাদেরকে আশা জাগায়। তিনি যে সংসদের ওই সময় যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটি আসলে দেখার মতো। এবং এই সময় মনে হলো যে বাংলাদেশ একদিকেই চলছে। যাই হোক, ব্যারিস্টার নওশাদ জমির এই বিষয়টির বিরোধিতা করেছেন, তিনি প্রচন্ড বিরোধিতা করেছেন। এবং বিরোধিতা করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, লিখিত একটা বক্তব্য দিয়েছেন, এইটা সরকারি দলের পক্ষ থেকে এটা পাবলিশ করা হয় নাই, বেশি প্রচার করতে দেওয়া হয় নাই। এবং কৌশল তিনি কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটাও মানে বলা হয়েছে যে না, সরকারি দলের প্রত্যেক সদস্যই এর সাথে জড়িত। অথচ এর ফাঁকফোকর দিয়েই বেরিয়ে এসেছে। শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।